হ্যালো এভরিওয়ান, আমি রূপম আর তোমরা দেখছো কিন্তু উত্তরণ RDTH। তোমরা কি আজকে চ্যানেলটায় নতুন? তাহলে কিন্তু প্লিজ সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রিপশন বাটনের পাশেই দেখবে একটা বেল আইকন আছে, সেটা টিপে দাও, তাহলে সবার আগে সমস্ত আপডেট কিন্তু তোমরা পাবে। আজকে আমরা ফিরে এসেছি ক্লাস 9-এর পরের টপিক নিয়ে। আজকের আমাদের টপিক হচ্ছে, আগের দিন আমরা পড়েছিলাম মাইক্রোমলিকিউলস নিয়ে, আজকে আমরা পড়বো এর পরেরটা, অর্থাৎ ম্যাক্রোমলিকিউলস, ভিটামিনস আর খনিজ মৌল নিয়ে। তাই চলো দেরি না করে আমরা আজকের টপিকটা কিন্তু শুরু করে দিই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে কিন্তু সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আগের দিন আমরা জেনেছিলাম ম্যাক্রোমলিকিউলস কাদের বলে। এবারে আমরা জানবো ম্যাক্রোমলিকিউলসের আন্ডারে কারা কারা পড়ছে। প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে জটিল শর্করা বা কমপ্লেক্স সুগার। এই কমপ্লেক্স সুগার বা জটিল শর্করাটা কি? কিছুই না, দুই বা তার বেশি যখন একক শর্করা গ্লাইকোসাইটিক বন্ধন দ্বারা পরস্পর যুক্ত হয়ে একটা কম্পাউন্ড স্ট্রাকচার তৈরি করবে, সেটাকেই আমরা বলবো জটিল শর্করা। এইখানে আমাদের জটিল শর্করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে 10 বা 10-এর বেশি একক শর্করা যখন গ্লাইকোসাইটিক বন্ধনীর দ্বারা যুক্ত হয়ে যেই জটিল শর্করাটা গঠন করবে সেটাকে আমরা বলবো পলিস্যাকারাইড। আর এগুলোর কাজ কি, মানে এদের ভূমিকাটা কোথায়? ভূমিকাটা হচ্ছে এরা কিন্তু পরিপাকের সময় বিশ্লিষ্ট হয়ে শক্তি উৎপাদনকারী একক শর্করা উৎপন্ন করে। এছাড়াও যকৃত পেশিতে শক্তি সঞ্চয় করে। কোষ প্রাচীর গঠনে আমরা জানি উদ্ভিদের কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা নির্মিত। এই সেলুলোজটা কিন্তু এক প্রকারের জটিল শর্করা। এছাড়াও তঞ্চন, রক্ত তঞ্চন যেই হয় আমরা আস্তে আস্তে জানবো, তঞ্চন নিরোধক যৌগ, অস্থিসন্ধি গঠনকারী যৌগ ইত্যাদি গঠনেও কিন্তু এই জটিল শর্করার ভূমিকা আছে। জটিল শর্করার পর আমরা আসবো প্রোটিন। প্রোটিন বা কিভাবে তাহলে তৈরি হবে? প্রোটিনগুলো তৈরি হয় অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড যখন পেপটাইড বন্ধন দ্বারা পরস্পর যুক্ত হয়ে পলিপেপটাইড গঠন করবে। এই পলিপেপটাইডগুলো কিন্তু গোলাকার হতে পারে বা তন্তুময় হতে পারে, যেগুলো প্রোটিন বলবো আমরা যেগুলোকে। আর এই প্রোটিনগুলোও কিন্তু অ্যামফোটেরিক প্রকৃতির। আমরা জেনেছিলাম অ্যামাইনো অ্যাসিডগুলোও অ্যামফোটেরিক হয়, তো প্রোটিনগুলোও কিন্তু অ্যামফোটেরিক হতে পারে। প্রোটিনগুলো জলে দ্রবণীয় কিন্তু অ্যালকোহলে অদ্রবণীয়। প্রোটিন অণুগুলো কিন্তু টানলে সহজে ছিঁড়ে যায় না, অর্থাৎ এরা স্থিতিস্থাপক প্রকৃতির। জৈবনিক প্রক্রিয়ায় এদের ভূমিকাটা কীরকম? প্রোটিন প্রোটোপ্লাজম গঠন আর কোষ পর্দা গঠনে কাজে লাগে। এছাড়াও সকল প্রকার উৎসেচক কিন্তু নির্মাণে প্রোটিন দরকার পড়বে। এছাড়াও শ্বাসরঞ্জক হিসাবে হিমোগ্লোবিন, হিমোসায়ানিন এইগুলোও কিন্তু প্রোটিন নির্মিত। এরপর আমরা আসবো হচ্ছে লিপিডে। লিপিডটা কি? ফ্যাটি অ্যাসিড আমরা আগের দিন জেনেছিলাম, সেই ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহলের বিক্রিয়ায় যেই এস্টারটা উৎপন্ন হয় সেটাকেই আমরা লিপিড বলি। লিপিড দু ধরনের হয়ে থাকে মূলত, একটা সরল লিপিড, একটা যৌগিক লিপিড। এই লিপিডগুলো কিন্তু জলে দ্রবীভূত হয় না, এরা আবার ইথার, বেনজিন, ক্লোরোফর্ম ইত্যাদি ফ্যাট দ্রাবকে দ্রবীভূত হয়। এদের ভূমিকাটা কোথায়? এরা জীবদেহে সঞ্চিত খাদ্য হিসাবে জমা থাকে, শ্বসনের সময় জারিত হলে এখান থেকে আমরা প্রচুর শক্তি আমাদের সিস্টেম পেয়ে থাকতে পারে। বিভিন্ন স্টেরয়েড হরমোন গঠনে কিন্তু লিপিডের ভূমিকা আছে। এরপর যেটা ম্যাক্রোমলিকিউলসের আন্ডারে লাস্ট যেটা পড়বো আমরা, সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। আগের দিন আমরা নিউক্লিওটাইড সম্পর্কে জেনেছিলাম। এবারে সেই নিউক্লিওটাইডগুলো যখন ফসফোএস্টার বন্ধন দ্বারা পরস্পর যুক্ত হবে তখন তারা গঠন করবে নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিডে অসংখ্য রাইবোনিউক্লিওটাইড দ্বারা RNA বা রাইবোনিউক্লিক অ্যাসিড তৈরি হয়। আর ডিঅক্সিরাইবোজ সুগার, ডিঅক্সিরাইবোজ নিউক্লিওটাইড দ্বারা গঠিত হয় হচ্ছে DNA বা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এইটার জৈবনিক প্রক্রিয়ায় কি ভূমিকা নিউক্লিক অ্যাসিডের? এরা সমস্ত জীবে DNA এবং ভাইরাসের ক্ষেত্রে RNA বা DNA, এরা জেনেটিক অর্থাৎ বংশগতির একক অর্থাৎ জেনেটিক বস্তু হিসাবে কিন্তু কাজ করে। এছাড়াও নিউক্লিক অ্যাসিড মধ্যস্থ জিন জীবের সমস্ত প্রকার জৈবনিক কাজ নিয়ন্ত্রণ করে। এরপর আমরা আসবো আজকের সেকেন্ড টপিক, যেটা হচ্ছে ভিটামিন বা ভাইটামিন। খাদ্যে অতি স্বল্প পরিমাণে থেকে শক্তি উৎপন্ন করে না এমন একটা জৈব পরিপোষক যা আমাদের দেহের স্বাভাবিক পুষ্টি এবং বৃদ্ধিতে সাহায্য করে, তাছাড়াও রোগ প্রতিরোধ শক্তি বাড়িয়ে তোলে, সেটাকেই আমরা বলি হচ্ছে ভিটামিন। এই ভিটামিনের বৈশিষ্ট্য কি কি? ভিটামিনের বৈশিষ্ট্য হচ্ছে ভিটামিন এক রকমের জৈব অনুঘটক
ভিটামিন সাধারণ খাদ্যে অল্প পরিমাণে থাকে, বিপাক ক্রিয়ায় উৎসেচকের সঙ্গে কোএনজাইম হিসাবে কিন্তু কাজ করে। ভিটামিনের বিভিন্ন ভাগ আছে, কিছু কিছু ভিটামিন জলে দ্রবীভূত এবং কিছু কিছু ভিটামিন জলে অদ্রবীভূত। জলে দ্রবীভূত যে সমস্ত ভিটামিন সেগুলো হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। এছাড়া আর যেই 4 রকমের ভিটামিন আছে, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে, এগুলো কিন্তু জলে অদ্রবণীয়। তো ফার্স্টে আসি আমরা ভিটামিন এ। ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। ভিটামিন এর কি কাজ? ভিটামিন এ হচ্ছে প্রাণীদের বৃদ্ধিতে সহায়তা করবে। এছাড়াও রেটিনার রড কোষ গঠনে সহায়তা করে এবং রাতকানা রোগ প্রতিরোধ করে। এই যে রেটিনাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা প্লে করছে, তার জন্যই কিন্তু ভিটামিনের রাসায়নিক নাম রেটিনল। এরপর আসছে আমরা ভিটামিন ডি। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। ক্যালসিয়াম এবং ফসফরাস শোষণে সহায়তা করবে। এছাড়াও রিকেট রোগ প্রতিরোধ করতে কিন্তু ভিটামিন ডি এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এরপর চলে আসবো আমরা ভিটামিন ইতে। ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। মাতৃস্তনে দুগ্ধক্ষরণ বৃদ্ধি করে, সন্তান উৎপাদক শক্তি বৃদ্ধি করে, গর্ভপাত রোধ করে। এরপর আসছি আমরা ভিটামিন কে বা ফাইলোকুইনন। এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন। এর মানবদেহে কিরকম ভূমিকা? এই ভিটামিন যকৃৎকে প্রথ্রম্বিন সংশ্লেষে সহায়তা করবে। এছাড়াও রক্ততঞ্চন রোধে কিন্তু সহায়তা করবে। এরপর আসবো আমরা জলে দ্রবীভূত হয় যে সমস্ত ভিটামিনগুলো, অর্থাৎ তার মধ্যে প্রথমটা যেটা ভিটামিন বি কমপ্লেক্স। কেন কমপ্লেক্স? কারণ এই ভিটামিন বি কমপ্লেক্সে আমরা ভিটামিন বি এর বিভিন্ন প্রকার দেখতে পারি। ভিটামিন বি1, বি2, বি3, বি5, বি6, বি12 ইত্যাদি। তো এবারে এদের সবার কিন্তু আলাদা আলাদা কাজ আছে। আমরা দুটো ভিটামিন বি কমপ্লেক্সের আন্ডারের দুটোর আমরা কাজটা দেখি। প্রথমে দেখি আমরা বি1 বা থায়ামিন। এর কাজ হচ্ছে কার্বোহাইড্রেট বিপাকে সহায়তা করা। আরেকটা আমরা বলতে পারি বি12। ভিটামিন বি12 বা সায়ানোকোবালামিন দেহের সামগ্রিক বৃদ্ধিতে কিন্তু সহায়তা করে। এরপর আমরা আসবো আমাদের লাস্ট যে ভিটামিনটা, সেটা হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। এই ভিটামিনটা লোহিত রক্তকণিকা এবং অনুচক্রিকা গঠনে সহায়তা করবে, দাঁতের মাড়িকে মজবুত রাখতে সহায়তা করবে এবং এই ভিটামিনটা কিন্তু স্কারভি রোগ প্রতিরোধ করে। এরপর সেটা হচ্ছে খনিজ মৌল বা মিনারেলস। এই খনিজ মৌলর মধ্যে কিন্তু আবার ভাগ আছে, অর্থাৎ কিছু মৌল হচ্ছে যেগুলো আমাদের ক্ষেত্রে অতি প্রয়োজনীয় খনিজ মৌল, যেগুলো হচ্ছে প্রধান খনিজ মৌল। এছাড়া হচ্ছে কিছু অপ্রধান খনিজ মৌল, যেগুলো ক্ষেত্রে আমাদের দেহের কাজে অল্প পরিমাণে লাগে। আর যেগুলো খুব অল্প পরিমাণে লাগে সেগুলোকে আমরা বলি হচ্ছে ট্রেস এলিমেন্টস বা ট্রেস খনিজ মৌল। এবারে আমরা কয়েকটা খনিজ মৌল সম্পর্কে জানবো এবং তাদের কি কি কাজ সেগুলো দেখব। প্রথমে আসি আমরা ফসফরাসে। ফসফরাসের কাজ কি? দাঁত এবং অস্থি গঠনে সহায়তা করবে, রক্ততঞ্চন, পেশি সংকোচন ইত্যাদিতে সাহায্য করবে। এরপর আসি সালফার। সালফারের কাজ চুল, নখ, তরুণাস্থি গঠনে সহায়তা করবে, দেহের বিষক্রিয়া নষ্ট করে। এরপর আসি ক্যালসিয়াম। ক্যালসিয়ামও তাই দাঁত এবং অস্থি গঠনে সাহায্য করবে, স্নায়ু উদ্দীপনা, পেশি উদ্দীপনা পরিবহনে কিন্তু এই ক্যালসিয়ামের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এরপর আসি সোডিয়াম। হৃৎপিণ্ডের সংকোচন নিয়ন্ত্রণে মুখ্য ভূমিকা পালন করে। এছাড়াও স্নায়ু উদ্দীপনা পরিবহনে বা স্নায়ু স্পন্দন পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর আসি আমরা লৌহ বা লোহা। কি কাজ? হিমোগ্লোবিনের হিম অংশটা গঠনে কিন্তু সহায়তা করবে, অক্সিজেন পরিবহন এবং কলা শ্বসনে সাহায্য করবে। উৎসেচকের গঠনে বিভিন্ন কোফ্যাক্টর হিসাবেও কিন্তু এই লোহাটা কাজে লাগে। এরপর আমরা আসি দস্তা। দস্তার কাজ হচ্ছে লোহিত কণিকা মধ্যস্থ যেই কার্বনিক অ্যানহাইড্রেস উৎসেচক থাকে সেইটার গঠনে কোফ্যাক্টর রূপে কাজ করে হচ্ছে দস্তা। এছাড়াও হাড়ের গঠন স্বাভাবিক রাখে। এছাড়াও আছে পটাশিয়াম, যেগুলো কোষের বিক্রিয়া নিয়ন্ত্রণ করে, কার্বন ডাই অক্সাইড পরিবহনেও সহায়তা করে। তো এইগুলো হচ্ছে গেল আমাদের খনিজ মৌল এবং কিছু কিছু খনিজ মৌলের প্রধান প্রধান শারীরবৃত্তীয় কাজ। তাহলে আজকের টপিকটা কিন্তু এখানেই শেষ হচ্ছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে কিন্তু লাইক করতে একদম ভুলবে না এবং বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করে দাও। দেখা হবে তোমাদের সাথে পরের টপিকগুলো নিয়ে এর পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত টাটা, বাই বাই।